আমার ছোট ভাই বোনেরা সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে তোমাদের সাথে নতুন কারিকুলামে বিজ্ঞান শেখার ক্লাস নিব। আজকে আমি তোমাদের সাথে মূলত ফিজিক্সের বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। ফিজিক্সের বেসিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। এই ক্লাসটা কোন ক্লাসের শিক্ষার্থীদের জন্য? এই ক্লাসটা মূলত ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9, 2024 এর জন্য, অর্থাৎ সপ্তম, অষ্টম, নবম সকল শ্রেণীর ভাই বোনেরা ক্লাসটা দেখতে পারো, কোনো সমস্যা নাই। এখন বলবো স্যার এটা কেমন কথা হলো, 7, 8, 9 সবার জন্যই কি একই আলোচনা? আসলে বেসিক তো সবার জন্যই একই। আমি এখানে যে ফিজিক্স বানানটা লিখেছি এটা কি ক্লাস 7 এর জন্য একরকম হবে, 8 এর জন্য একরকম হবে, 9 এর জন্য একরকম হবে? এমনটা কি হওয়া যায়? কখনো না। সব ক্লাসের জন্যই ফিজিক্স বানান সেম, ঠিক তেমনি সব ক্লাসের জন্যই বেসিক আলোচনাও কি সেম। এখন বোঝো আমি তোমাদের সাথে ছোট ছোট বিষয়গুলো নিয়ে যে আলোচনা করছি, খেয়াল করো। আমি এখানে লিখলাম 2, এখানে লিখলাম 5, এখানে লিখলাম 10। দেখো আমি 2 লিখছি, 5 লিখছি, 10 লিখছি, এগুলো দ্বারা আমি অ্যাকচুয়ালি কি বোঝানোর চেষ্টা করছি, বা এই যে আমি সংখ্যাগুলো লিখেছি এগুলোর অর্থ কি? কিছুই না, আসলে কিছু না। কেননা 2 দ্বারা কি বুঝছি? 2 দ্বারা একটা সংখ্যা বুঝছি, 5 দ্বারা একটা সংখ্যা বুঝছি, এদিকে 10 লেখা আছে, এটা দ্বারা একটা সংখ্যা বুঝতেছি। কিন্তু দেখো আমি যদি এর পাশে একটা ছোট্ট করে m লিখে দিই, তখন এটা 2 মিটার, তার মানে এটা তখন একটা দূরত্ব প্রকাশ করতেছে। আমি যদি এখানে একটা l লিখে দিই, 5 লিটার, তখন সে একটা তরল বা গ্যাসীয় পদার্থের পরিমাণ নির্দেশ করছে। তরল বা গ্যাসীয় পদার্থের একটা কি পরিমাণ নির্দেশ করতেছে। আমি যদি এই জায়গাটায় লিখি কথার কথা PA, প্যাসকেল, 10 প্যাসকেল, এটা দ্বারা আবার আমাকে একটা চাপ নির্দেশ করতেছে। বা আমি যদি লিখি 10 নিউটন, এটা দ্বারা আমাদের একটা বল নির্দেশ করতেছে। দেখো একটা সংখ্যার পাশে আমি যখন m, আমি PA বা n বা l, আমি যখন এই জিনিসগুলোকে বসিয়ে দিলাম, তখন কিন্তু আমার সংখ্যাগুলো অর্থবহুল হয়ে গেল। এই যে আমি সংখ্যার পাশে ছোট 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 এই বিষয়গুলো যেগুলো বসালাম, এগুলোকেই বলা হয়ে থাকে একক। এগুলোকেই বলা হয়ে থাকে কি? একক। ফিজিক্স পড়ার জন্য একক জানাটা খুবই জরুরি। একক সম্পর্কে তোমার খুব পরিষ্কার একটা ধারণা বা জ্ঞান থাকতে হবে। আমি আমার এই ক্লাসগুলোতে চেষ্টা করব একক সম্পর্কে তোমাকে যথাসাধ্য ভালো কিছু তথ্য প্রোভাইড করার। ওকে, আচ্ছা, ফিজিক্সটা অ্যাকচুয়ালি কি? ফিজিক্সটা অ্যাকচুয়ালি কোনো কিছুর পরিমাপ করা, কোনো কিছুর পরিমাপ করা। ফিজিক্সে আমরা মূলত যে কোনো কিছুর পরিমাপ করাটা শিখি, মাপ যোগ করাটা শিখি। যেমন ধরো যে তোমার কোনো একটা অধ্যায় আছে গতি, একটা অধ্যায় আছে ধরো গতি। এই অধ্যায়ে তুমি মূলত গতি পরিমাপ করবে, একটা বস্তুর আদিবেগ পরিমাপ করবে, একটা গাড়ির শেষ বেগ পরিমাপ করবে, তার ত্বরণ পরিমাপ করবে, তার মন্দন পরিমাপ করবে, তার কত সময় ধরে সে গাড়িটা চলছে বা কত সময় সে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। এই ধরনের হিসাবগুলো বেসিক্যালি তুমি এখানে কি করবে? পরিমাপ করবে। আবার ধরো তোমার যদি কোনো একটা চ্যাপ্টার থাকে বল, সেই চ্যাপ্টারে তুমি প্রযুক্ত বল, ঘর্ষণ বল, লব্ধি বল বা ক্রিয়ারত বল, বা একটা গাড়িকে তুমি কত বলে ধাক্কা দিচ্ছ, এই ধরনের বিষয়গুলো, ভরবেগ, আনুষঙ্গিক এই জিনিসপাতিগুলো তুমি এখানে আলোচনা করবে। বা ধরো কারো একটা চ্যাপ্টার আছে এরকম তোমাদের মধ্যে কাজ ক্ষমতা শক্তি, কাজ ক্ষমতা শক্তি, যার এই যে কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টার রয়েছে, সে সেখানে কি কি হিসাব করবে? সে কাজ হিসাব করবে, শক্তি পরিমাপ করবে, ক্ষমতা পরিমাপ করবে, বা দেখা যাচ্ছে যে একটি কাজ করতে তার কতখানি সময় লাগতেছে সেটা পরিমাপ করবে, বা দুইজনের মধ্যে শক্তির পার্থক্য কতখানি, এই ধরনের বিষয় পরিমাপ করবে, শক্তির নিত্যতার সূত্র পরিমাপ করবে, এই যে বিষয়গুলো। তারপরে মনে করো কারো যদি এরকম চ্যাপ্টার থাকে শব্দ তরঙ্গ, শব্দ তরঙ্গে সে শব্দ সম্পর্কে, শব্দ শক্তি সম্পর্কে পরিমাপ করবে। কারো তাপ শক্তির চ্যাপ্টার থাকলে সে তাপ সম্পর্কে পরিমাপ করবে। অর্থাৎ ফিজিক্সে আমরা বেসিক্যালি আলোচনা করি শক্তি নিয়ে, তাপ শক্তি,
শব্দ শক্তি, বিদ্যুৎ শক্তি, আলোক শক্তি, তারপরে যে গতি শক্তি, এগুলো নিয়ে আলোচনা করি। মানে ফিজিক্সে বেসিক্যালি শক্তির পরিমাপটাকেই বেশি প্রায়োরিটি দেওয়া হয়ে থাকে, রাইট? পরিমাপের এই বিষয় থেকে আমাদের যে মানে পড়াটা আসে সেটা হচ্ছে পরিমাপটা অ্যাকচুয়ালি কি, কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকেই বলে হচ্ছে পরিমাপ। যে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাটাকেই আমরা বলে থাকি পরিমাপ। ধরো তুমি একটা শক্তির পরিমাণ নির্ণয় করছো, তাহলে একটা শক্তি পরিমাপ করা। তুমি এখন এই শক্তির মধ্যে আবার তুমি অনেক মানে বিষয় আছে, ধরো শব্দ শক্তি করছো কিনা, তাপ শক্তি করছো কিনা, আলোক শক্তি করছো কিনা, তুমি যে শক্তি পরিমাপ করছো সেটাই এখানে আমাদের পরিমাপের মধ্যে গণ্য হবে। এরপরে দেখো পরিমাপের জন্য আমাদের যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে একক। পরিমাপের জন্য যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে একক। এককের সংজ্ঞাটা কি? এককের সংজ্ঞা হচ্ছে যে আদর্শ পরিমাপের সাথে তুলনা করে ভৌত রাশিকে পরিমাপ করা হয় তাকে বলা হচ্ছে একক। ভৌত রাশির মধ্যে আমরা মৌলিক রাশি পাবো, আমরা লব্ধ রাশি পাবো, সেগুলো আসতেছে আস্তে আস্তে। এখন তুমি এককটা কি দাঁড়াচ্ছে? যার সাথে তুলনা করে কোনো কিছুকে আমরা পরিমাপ করছি সেটাকে বলছে একক। যেমন আমি তোমাকে বললাম না, আমি যে 5 মিটার বলে দিলাম, 5 মিটার বলার সাথে সাথে সেখানে আমার কি চলে আসলো? দূরত্ব চলে আসলো বা দৈর্ঘ্য চলে আসলো। তারপরে আমি যখন সেকেন্ড বলতেছি তখন আমার কি সময় চলে আসলো, মানে সময়ের সাথে তুলনা করে আমি এই হিসাবটা বলতেছি যে 5 সেকেন্ড, এটা আমার কি একটা সময় বোঝাচ্ছে। বা কেজি যখন আমি বলছি তাহলে 5 কেজি, এটা আমার কি বোঝাচ্ছে? একটা ভর বোঝাচ্ছে। 5 লিটার তার মানে কি? এটা আমার একটা তরল বা গ্যাসীয় পদার্থের পরিমাণ হিসাব করে বলতে। 5 মোল যদি বলি তাহলে পদার্থের পরিমাণ বোঝাচ্ছে। তো এই যে একক বিষয়টা হচ্ছে যার সাথে তুলনা করে আমরা পরিমাপ করে থাকি সেটাকে আমরা কি বলতেছি? একক। ওকে ফাইন। এবার চলে আসি আমাদের এই যে রাশি। এইখানে এই ভৌত জগতে যা কিছুকে পরিমাপ করা হয় সেটাকেই বলতেছে কি? রাশি। খেয়াল করি, ভৌত জগতে আমরা যা কিছুকে পরিমাপ করতে পারবো সেটার নাম হচ্ছে কি? রাশি। খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। ভৌত জগতে যা কিছু পরিমাপ করব সেটার নাম হচ্ছে রাশি। রাশিটাকে আমরা বেসিক্যালি দুইটা ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে মৌলিক রাশি আর একটা হচ্ছে যৌগিক বা লব্ধ রাশি। খেয়াল করো, একটা শব্দ হচ্ছে মৌলিক রাশি আর একটা শব্দ হচ্ছে লব্ধ রাশি বা যৌগিক রাশি। মৌলিক রাশি কি? মৌলিক, ভাই তুমি একটু ভালো করে দেখো তো, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ এগুলো তোমরা শিখেছো না? আমার মনে হয় শিখেছো। মৌলিক পদার্থের পড়ার সময় তুমি কি পড়েছো? তুমি এভাবে পড়েছো যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে বলেছো মৌলিক পদার্থ। আর যৌগিক পদার্থতে কি পড়েছো? যাকে ভাঙলে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে বলা হয়েছিল কি? যৌগিক পদার্থ। কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে মৌলিক পদার্থকে ভাঙলে ওকে ছাড়া অন্য কাউকে পাওয়া যায় না। যেমন ধরো আমি এখানে একটু লিখি, যেমন ধরো যে হাইড্রোজেন। আমি কিন্তু মৌলিক পদার্থ পড়াচ্ছি আগে। হাইড্রোজেনকে ভাঙলে হাইড্রোজেন ছাড়া আর কিছু পাওয়া যাবে না। যেমন ধরো কার্বনকে ভাঙলে কার্বন ছাড়া কিছু পাওয়া যায় না। তার মানে এরা সবাই কি? মৌলিক। এরা সবাই কি হচ্ছে? এটা সবাই হইতেছে কি? মৌলিক। একইভাবে আমি যদি এখন লিখি এখানটায় H2O, পানি, তাহলে পানিকে যদি তুমি ভাঙো তাহলে তুমি হাইড্রোজেন পাবা, অক্সিজেন পাবা। তারপর ধরো CO2, কার্বন ডাইঅক্সাইডকে ভাঙলে কার্বন পাবা, অক্সিজেন পাবা। অর্থাৎ এইটাকে ভাঙলে একটা মৌলিক পদার্থ হাইড্রোজেন পাওয়া যায় আর একটা মৌলিক পদার্থ অক্সিজেন পাওয়া যায়। এইটাকে ভাঙলে একটা মৌলিক পদার্থ কার্বন পাওয়া যায় আর একটা মৌলিক পদার্থ কি পাওয়া যায়? অক্সিজেন পাওয়া যায়। তার মানে যেটা দাঁড়াচ্ছে, যৌগিক পদার্থকে ভাঙলে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, অর্থাৎ যৌগিক পদার্থের মধ্যে একাধিক মৌলিক পদার্থ থাকে, কিন্তু মৌলিক পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। এটা ছিল পদার্থের ক্ষেত্রে। তাহলে এবার রাশির ক্ষেত্রে যদি আসো তাহলে ঘটনা কি হবে? একই রকম হবে না? দেখো তো, মৌলিক রাশি সেই রাশি যে রাশি হচ্ছে স্বাধীন, যে কারো উপরে নির্ভর করে না, সে স্বাধীন, কারো উপরে ডিপেন্ড করে না, এর মধ্যে অন্য কেউ নাই, ও নিজেই একাই 100।
মৌলিক রাশি। আর লব্ধ রাশি কোনগুলো? যারা মৌলিক রাশির ওপরেই কি করে? নির্ভর করে, মৌলিকের উপর কি করে? নির্ভর করে। ভাই বোনেরা ভালো করে শোনো, মৌলিক রাশি হচ্ছে স্বাধীন, যে কারো উপর নির্ভর করে না, আর লব্ধ রাশি হচ্ছে পরাধীন, যে মৌলিক রাশিগুলোর উপরে কি করে? ডিপেন্ড করে। তার মানে যেটা দাঁড়াচ্ছে, মৌলিক রাশি একাই 100 আর লব্ধ রাশি মৌলিক রাশির উপর ডিপেন্ড করে চলে। আচ্ছা আসো আমি তোমাদেরকে একটু সংজ্ঞাটা এখান থেকে লিখে দিই। দেখো লিখে দিছি, এখানে পড়বা ভালো করে বাসায়। হচ্ছে কিছু কিছু রাশি আছে যেগুলো মূল রাশি, কিছু কিছু রাশি আছে যেগুলো মূল রাশি। এই রাশিগুলো অন্য রাশির উপর নির্ভর করে না, এই মূল রাশিগুলো অন্য রাশির উপরে কি করে না? নির্ভর করে না। এই রাশিগুলোকেই মূলত আমরা বলে থাকি কি? মৌলিক রাশি। অর্থাৎ যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ, যেগুলো অন্য রাশির উপর নির্ভর করে না বরং অন্যান্য রাশি এদের উপর নির্ভর করে, তাদেরকে মৌলিক রাশি বলে। প্রিয় ভাই বোনেরা, চেষ্টা করবা এগুলো নোট করে নেয়ার, সুন্দর করে লিখে নিবা, ছোট ছোট সংজ্ঞা, এগুলো তোমার মনে রাখাই লাগবে। বিজ্ঞানীরা তোমার আমার সুবিধার্থে বা তাদের কাজের সুবিধার্থে 7টি রাশিকে মৌলিক রাশি হিসাবে আইডেন্টিফাই করেছেন। কি চমৎকার! তুমি চিন্তা করে দেখো, 7টি রাশি মৌলিক রাশি। এই 7টি রাশির নাম আমি যদি মুখস্থ রাখি, বাস আমার কাজ হয়ে গেল। আমি 7টি রাশির নাম মুখস্থ রেখে দিব, এরপরে এই 7টা রাশিকে ব্যবহার করে আমি অসংখ্য প্রচুর লব্ধ রাশির কাজ করতে পারবো। তাহলে আমি আবারও বলছি, বিজ্ঞানীরা কাজের সুবিধার্থে 7টি রাশিকে মৌলিক রাশি হিসাবে আইডেন্টিফাই করে ছেড়ে দিয়েছেন। আমাদের কাজ হচ্ছে এই 7টি রাশিকে আমরা মুখস্থ রাখবো। আসো 7টি রাশি কি কি? দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, এখানে হবে দীপন তীব্রতা, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ। এই 7টি রাশি এরা কারো উপরে ডিপেন্ড করে না, বরং অন্যরা এদের উপরে ডিপেন্ড করে। ভালো করে, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, আর একটা কি? পদার্থের পরিমাণ। এই যে এখানে একটা লিস্ট আছে আমার কাছে, হ্যাঁ লিস্ট আছে। এখানে আমি লব্ধ রাশি কাকে বলে সেটাও কিন্তু লিখে দিয়েছি। বাবু দেখো, মৌলিক রাশির উপর নির্ভর করে বা মৌলিক রাশি থেকে লাভ করা যায় তাদেরকে লব্ধ রাশি বলে। লব্ধ রাশির সংজ্ঞা তো বুঝতে পারতেছো, সমস্যা হওয়ার কথা না। এখন আগে তুমি মৌলিক রাশিটা দেখো। এই যে এরা সবাই হচ্ছে মৌলিক রাশি। 7টি রাশি: দৈর্ঘ্য, ভর, সময়, বৈদ্যুতিক প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা। এই 7টা রাশি আমার মৌলিক রাশি। এই 7টা রাশির নাম মুখস্থ রাখতে হবে: দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ, তারপরে কি? তাপমাত্রা, পদার্থের পরিমাণ, লাস্টেরটা কি বলা হয়েছে দেখো তো? লাস্টেরটা বলা হয়েছে দীপন তীব্রতা। দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ। এই 7টা হচ্ছে আমাদের মৌলিক রাশি। এই রাশিগুলো কারো উপরে নির্ভর করে না, বরং অন্য সকল রাশি এদের উপরে কি করে? নির্ভর করে। আবারও বলছি, এরা স্বাধীন, এরা কারো উপর ডিপেন্ড করে না। মনোযোগ দিয়ে বুঝো। এই মৌলিক রাশিগুলোর ইউনিট কি বা একক কি? এই মৌলিক রাশিগুলোর একক কি? দেখো, এর একক হচ্ছে মিটার, মিটারকে আমরা এম দ্বারা প্রকাশ করে থাকি। এর একক হচ্ছে কিলোগ্রাম, এটাকে আমরা কেজি দ্বারা প্রকাশ করে থাকি। এর একক হচ্ছে সেকেন্ড, এস। এই তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। তারপরে আমাদের তাপমাত্রার একক কেলভিন, আমাদের পদার্থের পরিমাণের একক মোল, দীপন তীব্রতার একক ক্যান্ডেলা। এগুলো হচ্ছে একক। এই এককগুলোকে আমরা পরীক্ষার খাতায় এই হিসাবে বা লেখার সময় আমরা এই হিসাবে প্রকাশ করি। আশা করছি কথা বুঝতে পেরেছ। তোমাদের শুরুর দিকে মানে 7, 8, 9 এর শুরুর দিকের ক্লাসগুলোতে দৈর্ঘ্য লাগবে, ভর লাগবে, সময় লাগবে। তারপরে যখন আস্তে আস্তে ভেতরে যাবে তখন তাপমাত্রা লাগবে, কারো কারো বিদ্যুৎ প্রবাহ লাগবে, পদার্থের পরিমাণটা মূলত রসায়নের জন্য বেশি লাগে। এগুলো একটু খেয়াল রেখো। তাহলে আমরা তো এখানে মৌলিক রাশিগুলো পেয়ে গেলাম, তাই না? এখন আমি তোমাদেরকে তো মৌলিক রাশি দিছি,
পেয়ে গেলা, সবই ঠিক আছে। এখন আসো তো এই মৌলিক রাশি থেকে আমরা কিছু লব্ধ রাশি বের করি, আসো দেখো, খুব মনোযোগ দিয়ে বুঝো কিন্তু আমার কথা। দেখো আমি বলতেছি বেগটা কি? বেগ হচ্ছে দূরত্বকে সময় দ্বারা ভাগ করে দেওয়া। দূরত্বকে যদি সময় দ্বারা ভাগ করে দাও, যেটা পাবো সেটা হচ্ছে বেগ। মানে মনোযোগ দিয়ে বোঝো। এখন এই দূরত্বটাই কিন্তু অ্যাকচুয়ালি দৈর্ঘ্য। কি? দৈর্ঘ্য। এখানে দূরত্ব না লিখে সরণও লেখা হয়, সেটাও দৈর্ঘ্য। সবার একক মিটার। একটা কথা সবসময় মাথায় রেখো, আমরা একটা জিনিস শিখেছি এরকম যে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। এটা ক্ষেত্রফল, আমরা এটা শিখেছি। আবার আমরা এটাও শিখেছি আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। এটা আমরা শিখেছি। এখন আমি যদি একটা কথা বলি, ভালো করে বোঝো কিন্তু, ক্ষেত্রফলের জন্য আমি যে দৈর্ঘ্য লিখেছি তার একক মিটার, প্রস্থের জন্য কি মিটার, তাহলে ক্ষেত্রফলের একক কি? মিটার স্কয়ার, রাইট? বোঝো কিন্তু। যদি এই দৈর্ঘ্যের একক মিটার হয়, প্রস্থের একক মিটার হয়, তাহলে আমি বলতেই পারি দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য। এর একক মিটার, আয়তনের একক মিটার কিউব। তার মানে আমি বলতেই পারি দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য, তারপর আবার কি? দৈর্ঘ্য। বলো স্যার তাহলে কি আমি এতদিন ভুল শিখেছি? না, তুমি এতদিন ঠিকই শিখেছো। অ্যাকচুয়াল বিষয় হচ্ছে উচ্চতাটাও ওয়ান কাইন্ড অফ দৈর্ঘ্য পরিমাপ। দৈর্ঘ্য প্রস্থ সবই অ্যাকচুয়ালি আমরা দৈর্ঘ্যই পরিমাপ করি। হ্যাঁ, আমরা এগুলোর নামকরণ করে নিয়েছি যে বড় দিকটাকে আমরা দৈর্ঘ্য ধরি, ছোট দিকটাকে আমরা প্রস্থ ধরি, নিচ থেকে উপরেরটাকে আমরা উচ্চতা ধরি। কিন্তু সবার এককই দেখো সেম, মিটার 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 স্কোয়ার, মিটার 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 কিউব, রাইট? তো এই জিনিসটা একটু মাথায় রেখো। তো যাই হোক, আমাদের বেগ সমান কি বললাম? দূরত্ব ভাগ সময়, বা কি এর নাম, সরণ ভাগ সময়। এখন দেখো, দূরত্বটা নিঃসন্দেহে বলা যায় মৌলিক রাশি। দূরত্বটাকে আমি নিঃসন্দেহে বলতে পারি মৌলিক রাশি। সময়টাকেও আমি নিঃসন্দেহে বলতে পারি মৌলিক রাশি। তাহলে দেখো তো, এটাও মৌলিক রাশি, এটাও মৌলিক রাশি। দুটা মৌলিক রাশির উপরে নির্ভর করছে বেগ। তাহলে বেগ কি? যৌগিক রাশি বা লব্ধ রাশি? যৌগিক রাশি বা কি? লব্ধ রাশি। এখন আসো, বেগের একক কি হবে? তাহলে বেগের একক কি হবে দেখো। তাহলে বেগ সমান সমান দূরত্বের একক কি? মিটার, সময়ের একক কি? সেকেন্ড। তাহলে বেগের একক মিটার ভাগ সেকেন্ড, মিটার ভাগ সেকেন্ড। এটাকে এইভাবেও লেখে, মিটার স্ল্যাশ সেকেন্ড। এটাও মিটার ভাগ সেকেন্ড। এটাকে আবার আরেক ভাবে লেখা যায়। দেখো, আমাদের এই যে এখানে সেকেন্ড লেখা আছে না, এই সেকেন্ডের এই জায়গাটায় কিন্তু একটা ওয়ান আছে। আমি বলি যে এটা খালি চোখে দেখা যায় না, কিন্তু মনের চোখ দিয়ে দেখলে দেখা যায়। তো দেখো, এইখানটা একটা ওয়ান আছে। এখন আমি যদি এই নিচের ভাগের অংশটুকুকে গুণ আকারে লিখি, তাহলে এইটা তো ভাগ ছিল। ছোট ভাই বোনেরা ভালো করে খেয়াল করো, এসটা কিন্তু ভাগ আকারে ছিল, এসটা ভাগ আকারে ছিল। আমি এসটাকে এখন গুণ করে দিয়েছি, রাইট? এসটাকে যদি আমি গুণ করে দিই, তখন যেটা হয়, এই যে ওয়ান যেটা ছিল, ভালো করে, ওয়ানের সামনে একটা মাইনাস চলে আসে, মানে মিটার পার সেকেন্ড, প্রতি সেকেন্ড, মিটার ভাগ সেকেন্ড, বা মিটার সেকেন্ড ইনভার্স, এরকম একটা কথা বলি আমরা। মিটার পার সেকেন্ড, কথাটা মনে রেখো, আশা করছি ধরতে পেরেছো। এটা ভাগ ছিল, গুণ করে দিছি, তাই ওয়ানের সামনে মাইনাস চলে এসছে। এখন দেখো, আমরা বেগের পরে যে শব্দটা আনি সেটা হচ্ছে ত্বরণ। ভালো করে বুঝো, আমরা কিন্তু প্রমাণ করে ফেলছি যে বেগ একটা লব্ধ রাশি। তাহলে ত্বরণটা কি হবে? ত্বরণ হবে বেগ ভাগ কি? সময়। ত্বরণ কি? বেগ ভাগ সময়। মনে রেখো, ত্বরণ হচ্ছে বেগ ভাগ সময়। ভাই, বেগ সমান কি? দূরত্ব ভাগ সময় না?
বেগ সমান সমান কি দূরত্ব ভাগ সময়। তাহলে আমি এখন এইখানে বেগের জায়গায় যদি লিখি দূরত্ব ভাগ কি সময়, এটা আমি বেগের জায়গায় লিখলাম। আর আগে থেকে তো নিচে একটা সময় ভাগ আকারে ছিল। খেয়াল করে দেখো, কিন্তু মনোযোগ দিয়ে পড়াটা বোঝার চেষ্টা করো। ত্বরণ সমান হচ্ছে বেগ ভাগ সময়। ত্বরণ সমান হচ্ছে বেগ ভাগ কি সময়। তাহলে বেগ সমান আবার কি দূরত্ব ভাগ সময়। আর এই সময়টা তো আগে থেকেই ছিল। এখন আমি বলতে পারি না যে এই সময়ের নিচেও একটা 1 আছে। আছে। এখন আমি যদি পরের লাইনে এসে এই কাজটা করি যে ত্বরণ সমান সমান উপরের দূরত্ব ভাগ সময়টাকে ঠিক রাখলাম, দূরত্ব ভাগ সময়টাকে ঠিক রাখলাম, তো একটা গুণ চিহ্ন দিলাম। গুণ চিহ্ন দিলে কি হবে, এটা উল্টায় যাবে না? উল্টায় যাবে, মানে 1 ডিভাইডেড বাই কি হবে সময়। তাহলে ত্বরণ সমান কি হলো দূরত্ব ভাগ সময়ের উপরে কি স্কয়ার। ত্বরণ সমান কি হলো দূরত্ব ভাগ সময়ের উপরে কি স্কয়ার। এবার একটু মনোযোগ দিয়ে দেখো, সেটা হচ্ছে এই যে আমি এখানে দূরত্ব লিখছি, দূরত্বটা কি মৌলিক। এই যে আমি এখানটায় সময় লিখছি, সময়টা কি মৌলিক। দূরত্ব মৌলিক, সময়ও মৌলিক। তাহলে দুটি মৌলিক রাশির উপর নির্ভর করতেছে ত্বরণ। তার মানে ত্বরণটা কি লব্ধ। ত্বরণটা কি লব্ধ। এবার আসো ত্বরণের একক কি হবে। তাহলে ত্বরণের একক ভাই ভালো করে দেখো, মিটার, সময় হচ্ছে সেকেন্ড, তারপর স্কয়ার। মিটার ভাগ সেকেন্ডের উপর স্কয়ার। মিটার ভাগ সেকেন্ডের উপরে কি স্কয়ার। প্রিয় ভাই বোনেরা, মিটার ভাগ সেকেন্ড, তাহলে আমি এটাকে কি লিখবো মিটার, সেকেন্ডের সামনে একটা মাইনাস, মিটার s⁻⁻², মানে মিটার পার সেকেন্ড। কি লিখবো মিটার পার সেকেন্ড। এই যে মিটার ভাগ সেকেন্ড স্কয়ার, তাহলে কি লিখবো মিটার পার সেকেন্ড। তাহলে আমরা বেগের একক কি পেলাম মিটার পার সেকেন্ড, আর এখানে কি পেলাম মিটার পার সেকেন্ড স্কয়ার। মিটার পার সেকেন্ড স্কয়ার, এখানে কি পেলাম মিটার পার সেকেন্ড। একটা পেলাম মিটার পার সেকেন্ড, একটা পেলাম মিটার পার সেকেন্ড স্কয়ার। আশা করছি এই জায়গাটা ধরতে পেরেছো। এবার আসো তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই। দেখো, সেটা হচ্ছে বল। বল ভালো করে বোঝার চেষ্টা করে কিন্তু, হ্যাঁ। বল জিনিসটা কি, বল। বল সমান সমান হচ্ছে ভর গুণিত ত্বরণ। আমরা বলটাকে এইভাবে লিখি F = ma। আমরা এটা কিন্তু একটা ফিজিক্সের সূত্র, খুব গুরুত্বপূর্ণ সূত্র। যাদের বল চ্যাপ্টার থাকবে তারা এই সূত্র পাবা, F = ma। এখন দেখো, এই যে আমি এখানটায় বল লিখছি, বলে কিন্তু ভর যেটা, এটা হচ্ছে মৌলিক রাশি, কোনো সমস্যা নাই। কিন্তু ত্বরণ তো মৌলিক না। ত্বরণ কি মৌলিক? মৌলিক না। তাহলে ত্বরণটাকে মৌলিক আগে নিয়ে আসতে হবে। আসো আমি তোমাকে নিয়েও আসাই, সব করে দিচ্ছি, তাহলে খেয়াল করে দেখতে থাকো। তাহলে বল সমান সমান ভর গুণিত ত্বরণ সময় কি করলাম, ত্বরণ সমান বের করছিলাম একটু আগে দূরত্ব ভাগ সময়ের উপরে কি স্কয়ার। এবার ভাইয়া একটু ভালো করে খেয়াল করো, সেটা হচ্ছে ভর হচ্ছে মৌলিক, দূরত্ব হচ্ছে মৌলিক, সময় হচ্ছে কি মৌলিক, সবকটা মৌলিক। এখন আমি যেটা করতে পারি, বল সমান সমান বসাই ভরের একক। খেয়াল করি আমার এই জায়গাটাই, এই যে ভালো করে দেখো, দেখো ভরের একক কি কেজি, দূরত্বের একক কি মিটার, আর কি ছিল সময়, সময়ের একক কি সেকেন্ড। ভরের একক কেজি, দূরত্বের একক মিটার, সময়ের একক কি সেকেন্ড। চলো বসাই, এইখানটা আসো দেখো। তাহলে ভরের একক কেজি ইন্টু দূরত্বের একক মিটার, সময়ের একক সেকেন্ড, তার উপরে স্কয়ার। তাহলে আমি কি লিখবো কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে বলের একক, বলের একক। তাহলে বলের একক কি হলো কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। ভাই ভালো শোনো, এই বলের কিন্তু আরেকটা একক আছে। বলের আরেকটা একক হচ্ছে, লিখে নাও, বলের
একক হচ্ছে এন, যেটা হচ্ছে নিউটন। বলের একক হচ্ছে এন, যেটাকে আমরা কি বলতেছি, নিউটন। এবার বিষয় হচ্ছে তোমার মাথায় একটা কোয়েশ্চেন জাগলো, আচ্ছা আমি বলের একক কেজি মিটার পার সেকেন্ড লিখবো নাকি আমি বলের একক নিউটন লিখবো, আমি কোনটা লিখবো? দুটাই ঠিক, দুটাই ঠিক। এই জন্য আমি তোমাকে একটু নোট করে দিই, তুমি লিখে রাখো 1 নিউটন ইজ ইকুয়ালস টু 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। 1 নিউটন সমান সমান 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস দ্যাট 1 নিউটনও যা 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারও তা, অর্থাৎ নিউটনও যা কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারও তা। এই জিনিসটা আমাদের মেইনলি ডিস্টার্ব করে এমসিকিউতে। কিভাবে ডিস্টার্ব করে? ধরো তুমি একটা অঙ্ক করলে, সেই অঙ্কটাতে সুন্দরভাবে অ্যান্সার চলে আসলো কি বলে 5 নিউটন। তুমি অঙ্ক করছো, অ্যান্সার আসছে 5 নিউটন, তুমি শিখছো 5 নিউটন, সবই ঠিক আছে, ফাটাফাটি, অলোকে। কিন্তু অ্যান্সারে গিয়ে দেখছো কোনো অপশনে 5 নিউটন নাই, সেখানে বসিয়ে রেখেছে 5 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন তোমার অ্যান্সার আসছে 5 নিউটন, অপশনে আছে 5 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে ডিস্টার্ব হয়ে গেল না তোমার? আসল কথা হচ্ছে 5 নিউটনও যা 5 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারও কি তা। দুটোই একই জিনিস, দুটোই একই জিনিস, সেম জিনিস, তোমাকে খালি বুঝতে পারতে হবে। এমসিকিউতে না স্টুডেন্টদের কিভাবে মাঝে মধ্যে ডিস্টার্ব করে, এই জন্য আমি চেষ্টা করি এই জিনিসপাতিগুলো সব স্টুডেন্টদেরকে করে করে দেখাই দেওয়ার। তো মোটামুটি আমাদের শুরুর জন্য মৌলিক রাশি বা লব্ধ রাশি এইভাবে আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে? এরপরে আসো তোমাদেরকে আমি আর একটা জায়গায় নিয়ে যাই। এই জিনিসগুলো তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখো, এগুলো তোমাদের জন্য খুব লাগবে এমসিকিউ এর জন্য। স্ক্রিনশট নিয়ে রাখো, হ্যাঁ, এগুলো আমার বোঝানোর জায়গা কম, এগুলো তোমরা জানো। এই যে 10 টু দি পাওয়ার 6 মানে কি, একের পরে 6টা শূন্য। তারপরে 10 টু দি পাওয়ার -6 মানে কি 1 ডিভাইডেড বাই একের পরে 6টা শূন্য। কেমন? আসো এইবার তোমাদেরকে আমি এই জিনিসটা একটু পড়াবো, ভালো করে দেখো মনোযোগ দিয়ে। ধরো তোমরা কেউ একজন আমাকে ফোন দিলা, ফোন দিয়ে বললা যে স্যার আপনি কোন জায়গায় পড়ান, আমি আপনার সাথে সরাসরি দেখা করে, আমি অনলাইনে না আপনার কাছে সরাসরি আপনার ক্লাসরুমে পড়তে চাই। তাই আমি বললাম যে তোমরা এক কাজ করো, আমি তো রাজশাহী নগর ভবন মোড়ে পড়াই, তোমরা নগর ভবন মোড়ে চলে আসো। আমি বলে দিলাম, তুমি চলে আসলা, এসে আমাকে বললা স্যার আমি তো নগর ভবন মোড়ে পৌঁছে গেছি, আমি এখন মানে আপনার বিল্ডিংটা কোথায় বা কিভাবে আমি যাবো? আমি বললাম যে তুমি তো নগর ভবন মোড়ে পৌঁছে গেছো, তুমি সেখানে থেকে 5 মিটার চলে আসো, তুমি আমার বিল্ডিং চিনতে পারবে। বোঝো? কিন্তু আমি বললাম যে তুমি নগর ভবন মোড়ে চলে এসছো, সেখান থেকে 5 মিটার আসো, তুমি আমার বিল্ডিং চিনতে পারবে। তো কেমন হয়ে গেল স্যার, নগর ভবন মোড় একটা চৌরাস্তা, আমি এখানে এসে পৌঁছালাম, স্যার বলতেছেন 5 মিটার গেলেই হবে, কোন দিকে যাব স্যার? কেননা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, কোন দিকে যাব? বড় কোশ্চেন কিন্তু। তখন আমি তোমাকে বললাম যে আচ্ছা বাবু তুমি এক কাজ করো, তুমি পূর্ব দিকে 5 মিটার আসো। তখন কিন্তু তুমি সুন্দর পূর্ব দিকে 1 2 3 4 5 মিটার চলে আসো, বা পশ্চিম দিকে 5 মিটার আসো, বা উত্তর দিকে 5 মিটার আসো, তখন তুমি চলে আসতে পারবে। যখন আমি শুধুমাত্র 5 মিটার বলেছিলাম তখন আমি শুধু মান উল্লেখ করেছিলাম, আর যখন আমি পূর্ব দিকে 5 মিটার বললাম তখন আমি মান এবং মানের সাথে দিক উল্লেখ করলাম। কথাটা ভালো করে খেয়াল করো, আমি যখন শুধু 5 মিটার বললাম, আমি পূর্ব দিকে 5 মিটার আর শুধু 5 মিটার বললাম, আমি তখন মান বলেছিলাম। আর যখন আমি পূর্ব দিকে 5 মিটার বললাম তখন আমি মানের সাথে সাথে কি উল্লেখ করলাম? দিক। যে রাশি প্রকাশ করার জন্য কেবলমাত্র মানের প্রয়োজন হয় সেই রাশিকে বলা হয়ে থাকে স্কেলার রাশি। যে রাশিকে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয় সেটাকে বলা হয় স্কেলার রাশি।
আর যে রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়েরই প্রয়োজন হয় সেটাকে বলে ভেক্টর রাশি। তাহলে যাকে প্রকাশ করার জন্য শুধু মান প্রয়োজন তাকে বলে স্কেলার রাশি, যাকে প্রকাশ করার জন্য মানের সাথে সাথে দিক প্রয়োজন তাকে বলে ভেক্টর রাশি। আশা করছি সংজ্ঞা বুঝতে পেরেছো। এবার আসো দেখো, আমি যখন বলেছিলাম 5 মিটার সেটা স্কেলার রাশি, আমি এখন এই মানটাকে পরিবর্তন করে দিয়ে 5-এর জায়গায় বললাম 10 মিটার, 5-এর জায়গায় বললাম 10 মিটার। তাহলে মান পরিবর্তন করলে স্কেলার রাশি পরিবর্তন হয়ে গেল। 10 মিটারের জায়গায় আমি বললাম 15 মিটার, আমার স্কেলার রাশি পরিবর্তন হয়ে গেল। 15-এর জায়গায় আমি বললাম 20 মিটার, আমার স্কেলার রাশির পরিবর্তন হয়ে গেল। অর্থাৎ মান পরিবর্তন করলেই স্কেলার রাশি পরিবর্তিত হয়ে যায়। এবার দেখো, পূর্ব দিকে 5 মিটার ছিল, এবার আমি বললাম পূর্ব দিকে 10 মিটার। এবার তাহলে আমি কি পরিবর্তন করলাম? এবার আমি শুধু মান পরিবর্তন করলাম, শুধু মান পরিবর্তন করলাম। খেয়াল করে দেখো, এরপরে আমি বললাম পশ্চিম দিকে 5 মিটার। তার মানে এবার আমি কি পরিবর্তন করলাম? দেখো তো, 5 মিটার তো ঠিকই রাখলাম, 5 মিটার ঠিক রাখলাম, তা পরিবর্তন করলাম কি? শুধু দিক, শুধু দিক। দেখো, শুধু মান পরিবর্তন করলেও ভেক্টর পরিবর্তন হয়, শুধু দিক পরিবর্তন করলেও ভেক্টর পরিবর্তন হয়। হলো তো, তুমি পূর্ব দিকে যাচ্ছিলা 5 মিটার, এখন 10 মিটার চলে গেল, তাহলে কি রাশিটা চেঞ্জ হয়ে গেল না? মান তো পরিবর্তন হয়ে গেছে। আবার তুমি পশ্চিম দিকে চলে গেলা 5 মিটার, তার পুরো উল্টা দিকে চলে গেলা। শুধু মান পরিবর্তন করলেও ভেক্টর পরিবর্তন হয়, শুধু দিক পরিবর্তন করলেও ভেক্টর পরিবর্তন হয়, আবার উভয় পরিবর্তন করলেও ভেক্টর পরিবর্তন হয়। মানে ছিল পূর্ব দিকে 5 মিটার, ছিল কি? ছিল পূর্ব দিকে 5 মিটার। এবার আমি বলে দিলাম দক্ষিণ দিকে 15 মিটার, একেবারে পুরাটাই ঘুরিয়ে দিলাম। দক্ষিণ দিকে 15 মিটার, মনোযোগ দিয়ে বুঝো, দক্ষিণ দিকে 15 মিটার। তার মানে কি? মান দিক উভয় পরিবর্তন করে দিলাম। ভাইয়া ভালো করে শোনো ভাই আমার, শুধু মান পরিবর্তন করলে ভেক্টর পরিবর্তন হবে, শুধু দিক পরিবর্তন করলে ভেক্টর পরিবর্তন হবে, উভয় পরিবর্তন করলেও ভেক্টর পরিবর্তন হবে। আর স্কেলার পরিবর্তন করার জন্য শুধু মান পরিবর্তন করলেই হয়। রাইট? আচ্ছা, স্কেলারের যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো সাধারণ বীজগণিতের নিয়মেই হয়, সাধারণ বীজগণিতের নিয়মেই হয় স্কেলারের ক্ষেত্রে। ভেক্টরের ক্ষেত্রে যোগ বিয়োগ গুণ ভাগ সাধারণ বীজগণিতের নিয়মে হয় না, এটার জন্য ভেক্টরের আলাদা যোগ বিয়োগ গুণ আছে, এটা আলাদা। ওকে, এইবার আসো, এইটা তোমরা সুন্দর করে উঠিয়ে নিবা, এটা মুখস্থ করবা। ঠিক আছে? বুঝে ফেলেছো? একটা জিনিস বুঝতে হবে, আগে বুঝো, তারপর দরকার হলে মুখস্থ করো। আর বুঝে বুঝে যদি লিখতে পারো আলহামদুলিল্লাহ, সবচেয়ে ভালো। দেখো, ভেক্টর রাশি কি, স্কেলার রাশি কি? যে ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে মান এবং দিক উভয়ের প্রয়োজন হয় তাকে ভেক্টর রাশি বলে, যেমন সরণ, বেগ, ওজন। আর যে সকল ভৌত রাশিকে শুধু মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, দিকের কোনো প্রয়োজন হয় না, দিক নির্দেশের প্রয়োজন হয় না, তাদেরকে স্কেলার রাশি বলে, যেমন দৈর্ঘ্য, দ্রুতি, ভর। আচ্ছা, শুধু মান, শুধু দিক অথবা উভয় পরিবর্তন করলেই ভেক্টর রাশি পরিবর্তন হয়, শুধু মানের পরিবর্তন করলে স্কেলার রাশি পরিবর্তন হয়। ভেক্টর রাশির যোগ বিয়োগ গুণ বীজগণিতের নিয়মে হয় না ভাই। ভেক্টরের যোগ বিয়োগ গুণের আলাদা ভেক্টর সূত্র আছে, কিন্তু স্কেলার রাশির যোগ বিয়োগ গুণ সাধারণ বীজগণিতের নিয়মেই হয়ে থাকে। আশা করছি এটা বুঝতে কারো কোনো সমস্যা হওয়ার কথা না। এখন ঘটনা হচ্ছে যে এই যে এইখানটায় সরণ, বেগ, ওজন লেখা আছে, এখানে দৈর্ঘ্য, দ্রুতি, ভর লেখা আছে, তোমাদের মাথায় একটা কোশ্চেন জাগতে পারে যে আসলে আমি কি করে চিনবো যে কোনটা ভেক্টর কোনটা স্কেলার? যেমন ধরো যে কোনো জায়গায় এইভাবে লিখে দিলাম যে
এ বি, এ হতে বি, এই যে তীর চিহ্ন দিছি এটা ভেক্টর, দিক করে দিলাম, বা আই দিয়ে মাথার উপর একটা টুপি দিয়ে দিলাম, ভেক্টর, ঠিক আছে। কিন্তু আমি তোমাকে বললাম চাপ, বলো তো এটা ভেক্টর না স্কেলার? না, ঠেলা বিপদ হয়ে গেল না, এখানে তো কোনো দিক নাই। এখন তোমাকে আমি ভেক্টরের একটা ছন্দ লিখে দিব, ছন্দটা মনে রাখবা। এই ছন্দের মধ্যে যাদেরকে পাবা তারা ভেক্টর, এ বাদে যা আছে সব স্কেলার। সিম্পল হিসাব। দেখো ছন্দটা লেখো, ভবে সব প্রিয়তম, ভবে সব প্রিয়তম ভাসে প্রেমের জলে। এগুলো পড়া বোঝার জন্য ছন্দ মিলানো হয়েছে। ভবে সব প্রিয়তম ভাসে প্রেমেরও জলে। মনোযোগ দিয়ে পড়াটা বোঝার চেষ্টা করো। ভবে, ভ, এই ভ হচ্ছে ভর বেগ। ভরবেগটা কি আমরা আস্তে আস্তে জানবো, আমাদের যখন পড়ানোগুলো আরো ডিটেলসে যাব। ভরবেগ মানে হচ্ছে ভর এবং বেগের গুণফল। ভরবেগ মানে হচ্ছে ভর এবং বেগের কি গুণফল, এটা হচ্ছে ভরবেগ। বে, বে হচ্ছে বেগ, হচ্ছে বেগ। দন্ত স হচ্ছে সরণ, ব হচ্ছে বল। এই যে প্রিয়তম আছে না, এর পয়ের ফলে রস্যে, এটা হচ্ছে পৃষ্ঠ টান, সারফেস টেনশন। এগুলো আমরা শিখবো আস্তে আস্তে। তমর ত হচ্ছে ত্বরণ, ম হচ্ছে মন্দন। ভাসের এই যে ভ যেটা, এটা হচ্ছে ভ্রামক। দন্ত স হচ্ছে স্মরণ। এই প্রেমের পয়রফলা যেটা, এটা হচ্ছে প্রাবল্য। ও, এটা হচ্ছে ওজন, এটা হচ্ছে ওজন। তাহলে কয়টা পেলাম? 1 2 3 4 5 6 7 8 9 10 11। এইখানে যে 11টা নাম পেলা, ওজন, প্রাবল্য, স্মরণ, ভ্রামক, ও সরি এক্সট্রিমলি সরি, দুই জায়গায় স্মরণ লিখে দিয়েছি আমি। এটা হবে হচ্ছে সান্দ্রতা, আমি খুবই সরি, সান্দ্রতা, দুইবার দন্ত স লিখে দিয়েছি, মানে স্মরণ লিখে দিয়েছি। সান্দ্রতা, তারপরে হচ্ছে মন্দন, তারপরে হচ্ছে ত্বরণ, পৃষ্ঠটান, বল, স্মরণ, বেগ, ভরবেগ। দিস অল আর ভেক্টর। এগুলো সব হচ্ছে ভেক্টর। এ বাদে যা কিছু থাকবে, এগুলো বাদে যা কিছু থাকবে সেটা স্কেলার। এটা তুমি তোমার ব্রেইনে নিয়ে নাও। এইগুলো আছে ভেক্টর, এ বাদে যা কিছু আছে স্কেলার। আমি যে চাপ লিখেছিলাম সেটা কি তাহলে? স্কেলার। এখানে আবার কিছু কিন্তু আছে, কিছু কিন্তু আছে, কয়েকটার জন্য কিছু কিন্তু আছে। কিন্তু জানতে হলে আমার সাথে যুক্ত থাকতে হবে, আমি যথাসময়ে কিন্তুও জানিয়ে দিব। তো আশা করছি ক্লাসটা বুঝতে পেরেছো। তোমাদের ক্লাসের কোনো সমস্যা থাকলে একটু কমেন্ট করে জানিও আমাকে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।